আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন, তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে আবার অবৈধভাবে? একথাই আজ বলবো ভিডিওতে। আপনি ভাবতে পারেন যে 1 বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকারের অধীনে বাংলাদেশ, এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না। এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনূস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। আরো মজার ব্যাপার কি জানেন? আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হলো যে ইউনূস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে। আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে শেখ হাসিনা 2024 সালের 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে। যদিও দেশি বিদেশি প্রচার যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন, পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বলবৎ থাকতেন বা থাকেন, আর ইউনূসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার। আপনাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হলো। এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হারকিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়, সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন। তাহলে প্রশ্ন উঠছে, তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে? সংবিধানের 57 এবং 58 অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এমন কোনো পদত্যাগপত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায়, তাহলে শেখ হাসিনা কার্যত প্রধানমন্ত্রী পদে বহাল আছেন। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আইনগতভাবে অবৈধ। একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে, কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি, নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি, আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো? এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ শাবকদের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনূস ক্ষমতা দখল করেছে, সেই ফরহাদ মাজার, যার স্ত্রীও এই সরকারের একজন উপদেষ্টা, তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে। তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে, তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা। আচ্ছা, বাদ দিন ফরহাদ মাজারের কথা, কি এসে যায় তার কথায়, মানে গফুর কি বললো তাতে কি এসে যায়? কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের সাক্ষ্য, এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ হাসিনার সরকারকে সরানোর পরিকল্পনা আগে থেকেই চলছিল, আর ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল। এটা তো আমরা জানি। মানে 4 তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনূসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন। এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্র, যে কথা আমরা সবসময় বলেছি। যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অসাংবিধানিকভাবে। আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে, সেটা ইতিমধ্যেই বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে।
আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের 7(2) ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার। শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটুকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া। কিন্তু যে প্রক্রিয়ায় ইউনূস ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে? মানুষ খুন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দেয় না, দেবে না। এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে 106 ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, সেটা আসলে ভুয়া তো নয়, সেটা আরো ভয়ঙ্কর জালিয়াতি। কিন্তু ডক্টর ইউনূসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে, তারই প্রমাণ হচ্ছে এসব। জনগণের প্রতি দায়িত্ব থাকলে এতদিন ইউনূস সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্র প্রকাশ করত, কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত। কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোঁকাবাজি আর জালিয়াতি, এটা পাগল এবং শিশুও বোঝে। সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই। দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না। আপনার যুক্তি আসলে কি বলে? ইউনূস সরকারকে আপনার বৈধ মনে হয়? আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না। আদালতে ইউনূস সরকারকে অবৈধ বলা যাবে না, সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন উঠছে না? আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে আমি বলি। প্রথমত, শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক। জনগণ জানুক কবে, কোথায়, কিভাবে তিনি পদত্যাগ করেছেন। যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক। রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছেন, তাকে দিয়ে বলানো হয়েছে যে পদত্যাগপত্র ওনার কাছে আছে, প্রকাশ করা হোক। ভুয়া পদত্যাগপত্র নয়, যেটা ডক্টর ইউনূসের নামেও বেরিয়ে গেছে একটি পদত্যাগপত্র, আমরা জানি সেটি ভুয়া। শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া। দ্বিতীয়ত, যদি কোনো পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে, কারণ তাদের ক্ষমতায় থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই, ভিত্তি নেই। সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড। আজকের বিশ্বে কোনো দেশই একা নয়। দেশের ভেতরের রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সব দিকেই। বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে। সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক মহলও এটিকে মেনে নেবে না। কিন্তু আপনাদের কাছে আন্তর্জাতিক মহল বলতে যদি শুধু ইউনূসের মতো মার্কিন যুক্তরাষ্ট্র হয় তাহলে অবশ্য ভিন্ন কথা। বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, একনায়কতন্ত্র ভেঙে দিয়েছে। দিন দিন যেভাবে বাংলাদেশের রাজপথে ইউনূস বিরোধী মানুষের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে, তাতে হয়তো কিছুদিনের মধ্যেই প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়। যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর আদায় করবে। ইতিহাস সাক্ষী, এদেশের জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না, যায়নি, কেউ পারেনি। জিয়াউর রহমান পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়া পারেনি, শেখ হাসিনাও পারেননি। ইউনূস পারবেন মনে করছেন? পারবেন না, কেউ পারবে না। তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, ততই দেশটার জন্য মঙ্গল। এত পেয়াদা বরকন্দাজ নিয়ে গিয়েও কি ডিম টমেটোর হাত থেকে নিষ্কৃতি পাবেন ডক্টর ইউনূস? এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 রাজনৈতিক দলের 4 নেতা, তার মধ্যে বিএনপির 2 জন আর জামাতের 1 জন এবং এনসিপির 1 জন, মানে তার নিজের দলের 1 জন, এই 4 নেতাকে সঙ্গে নিয়ে আজ 21শে সেপ্টেম্বর রবিবার রাতে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের 80তম বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিতে। এই অংশ নিতে ইতিমধ্যে অধিবেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর, আজ থেকে 12 দিন আগে। তো মোহাম্মদ ইউনূস 12 দিন আগে কেন গেলেন না? বিদেশ সফরে যেমন প্রবল ঝোঁক
ইউনূস মিয়ার, তাতে 12 দিন আগেই যেতে পারতেন, তাতে আরো কয়েকটা দিন দেশের বাইরে থাকা যেত এবং সেখানটায় কিছু আমেরিকার আনন্দ, যেটা তিনি মূল যেখানকার মানুষ, সেখানকার আনন্দ নিতে পারতেন। কিন্তু আজ 21শে সেপ্টেম্বর রাতে তিনি যাচ্ছেন, পৌঁছবেন কাল 22 তারিখ, থাকবেন 1 অক্টোবর পর্যন্ত, প্রায় 9 দিন, ঢাকায় ফিরবেন অক্টোবরের 2 তারিখ। 9 দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী যান, যেদিন যান সেদিন সেরেই একদিন পরেই আবার তিনি অন্য জায়গায় চলে যান, ফিরে আসেন। কিন্তু আমাদের ইউনূস সাহেব 9 দিন থাকবেন ওখানে। তার সফরসূচি যা জানা যাচ্ছে সেটা এরকম: ইউনূস 21শে সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন। 22 থেকে 29শে সেপ্টেম্বর 7 দিন তিনি খুব উচ্চ পর্যায়ে কিছু দ্বিপাক্ষিক ও সাইড ইভেন্ট, মানে মূল সম্মেলনের পাশে তিনি একটা কোনো কিছু আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন। কাদের সাথে? অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, যদি অবশ্য তার সঙ্গে আলোচনা করার মতো রাষ্ট্রপ্রধান পাওয়া যায়। এ পর্যন্ত পাওয়া গেছে ওই পাকিস্তান আর একটা কিংবা দুটো খুচরো দেশ, যেমন শুনেছি ডেনমার্কের সঙ্গে তাদের ওনার একটা সম্পর্ক আছে অন্য রকমের, আর এছাড়া ফিনল্যান্ড নাকি রাজি হচ্ছে তার সঙ্গে কথা বলবেন, তাদের রাষ্ট্রপ্রধানরা এসে তার সঙ্গে কথা বলবেন। তো এছাড়া অন্য কোনো বড় দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে বৈঠকের প্রস্তাবে রাজি নন। রাজি না হওয়ার কারণ কি? কারণ বাংলাদেশে ইউনূস সরকারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট এবং এই বাংলাদেশ নামক একটা দেশ থেকে, একটা উঠতি দেশ যা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে পৌঁছে গিয়েছিল, তাকে এত অল্প সময়ে ডকে তোলার যে রেকর্ড তিনি সৃষ্টি করেছেন, সেই রেকর্ড দেখে কেউ আর তার সাথে তেমন আলোচনায় বসতে চাইছেন না। আজ থেকে 1 বছর আগে যেটা অনেকেই চেয়েছিলেন, যে আর এই যে ডকে তোলার রেকর্ড এবং মানবাধিকার সংক্রান্ত রেকর্ড যেটা তিনি তৈরি করেছেন তার এই 1 বছরের শাসনে, তা কিন্তু শেখ হাসিনার তার 15 বছরের শাসনেও সেটা করতে পারেননি। এই দেখুন না, আজ ইউনূস মিয়া যাচ্ছেন নিউ ইয়র্ক, যে কথা দিয়ে শুরু করেছিলাম, ডিম টমেটোর কথা, এইবার সেই প্রসঙ্গে আসে। আজ ইউনূস মিয়া যাচ্ছেন নিউ ইয়র্ক, আর আজই আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশে মিডিয়ার ফ্রিডম নিয়ে, প্রেস ফ্রিডম নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছে, 412 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হয়রানি করা হচ্ছে বাংলাদেশে। 39 জন সাংবাদিক গ্রেপ্তার। এই হিসাবটা অন্তত আমাদের হিসাবে, আমরা যে হিসাব পেয়েছি ওখান থেকে, তাতে ছোট বড় সাংবাদিক সব মিলিয়ে 100-র ওপরে সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করা আছে। সম্ভবত 142 জনের মতো একবার একটা খোঁজ নিয়েছিলাম। এরপরে 100 জনেরও বেশি সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং 300 জনের বেশি সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা জানা গেছে। কলিমুল্লাহ সাহেব, মঞ্জুরুল হাসান পান্না, তাদেরকে এরকম আটকে রেখে দেয়া হয়েছে, ওই মানে বিনা বিচারে, প্রায় বিনা বিচারে তাদেরকে আটকে রাখা হয়েছে। কবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হচ্ছে, সে মামলাগুলো সব আবার হাসিনার আমলের যে মামলার বিরুদ্ধে বিরাট সব আন্দোলন হয়েছিল, সেই মামলাগুলো, সেই ধারায় এইসব মামলা দেয়া হচ্ছে। তো ভারত ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো ইউনূসের কাছে চিঠি লিখে বাংলাদেশি সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে অনুরোধ করেছে, ফলাফল যদিও শূন্য। তাছাড়া গত বছরের জুলাই বিপ্লব যে আসলে মার্কিনী ষড়যন্ত্র, সেই সত্য এখন এতটাই সারা দুনিয়া জেনে গেছে যে কোনো দেশ আর তার সঙ্গে আলোচনায় বসতে চাইছে না।
এখন তাদের কাছে আর এই ইউনূসের পরিচয় শান্তির নোবেল জয়ী হিসেবে নয়, তাদের পরিচয় হচ্ছে বাংলাদেশকে অধঃপথে নিয়ে যাওয়ার জন্য দায়ী যে শাসক, সেই শাসকের পরিচয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে আগেই বলেছি বাংলাদেশের পক্ষে ইউনূস সাহেব ভাষণ দেবেন 26শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর তিনি রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ে, রোহিঙ্গা ওই যে সংখ্যালঘুর বিষয়টা বললাম, ওটাও সারা পৃথিবীতে অত্যন্ত সোচ্চার হয়ে গেছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে ভয়ঙ্করভাবে। কোন সংখ্যালঘু? ধর্মীয় সংখ্যালঘুরা। এবং সেই পর্যায়ে জাতিসংঘ এখন একটা আলাদা আলোচনা সম্মেলন করতে যাবে, সেখানে 30শে সেপ্টেম্বর, সেখানে ইউনূস মিয়া সেখানে অংশ নেবেন। এরপর 1 অক্টোবর তার দেশে ফেরার বিমানে ওঠার কথা। ঢাকায় নামবেন 2রা অক্টোবর, যদি অবশ্য 1 অক্টোবর নিউ ইয়র্ক থেকে তিনি ফেরার বিমানে চাপেন তবেই ফিরবেন। তার না ফেরার সম্ভাবনা নিয়েও বাংলাদেশের বিশেষ করে সোশ্যাল মিডিয়া, কারণ বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়া সেটা এখন একেবারে কর্তা ভজা হয়ে গেছে, যাকে বলে ইউনূসের কোলবালিশ হয়ে বসে রয়েছে। তো এমন যারা সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যে প্রতিবাদী কণ্ঠস্বর সেটাকে তুলে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এমন অনেকে আছেন যারা বলছেন ইউনূসের নাকি না ফেরার মতলব ছিল। না ফেরার মতলব মানে তিনি মুক্তি চাইছেন, সেটা যাতে করতে না পারেন তার জন্য 3 প্রধান দলের ওই যে 4 বড় নেতা সঙ্গে যে গেছেন, সেটা ওই কারণেই তাদের যাওয়ার উদ্দেশ্য পালাতে নাহি দিব। আগেই বলেছি জাতিসংঘের অধিবেশন শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর। ইউনূস মিয়া 9 তারিখে না গিয়ে 12 দিন পরে 21 তারিখে যাচ্ছেন। নিজের পকেটের কড়ি না খসিয়ে রাজার হালে 12 দিন আমেরিকায় না থাকার লোভ যে তিনি সামলেছেন, সেটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা। কারণ গত 13 মাসে তিনি এইটা নিয়ে বোধহয় 14 কিংবা 15 নম্বর বিদেশ সফর হবে তার। যাকে এবার অন্তত তিনি 12 দিন আগে যাননি, তার ফলে লাভ হয়েছে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বাঁচল। 12 দিন আগে গেলে খরচ তো আরো কয়েকশো টাকা হতো। তবে শোনা যাচ্ছে এবারের খরচ নাকি কম নয়। কেন কম নয় সে প্রসঙ্গে আসছে পরে। তবে অন্য দিক দিয়ে এবার নাকি 700 কোটি টাকার উপরে খরচ হবে, এই যে তার দলবল নিয়ে তিনি যাচ্ছেন সেই জন্যে। তো যাই হোক, তিনি যে 12 দিন আগে যাননি তাতে অনেকটা খরচ কমেছে, এবং অন্য দিক দিয়ে অবশ্য এতে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বেঁচে গেছে, এটাও ঠিক 12 দিনের জন্য। তবে অন্য দিক দিয়ে অবশ্য বড় রকম গচ্চাও যাচ্ছে দেশের, যেটা বলছিলাম। শুনছি এবার তার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের একটা বড় সড় দল যাচ্ছে। এত বড় দল সাধারণত কেউ নিয়ে যায় না, অন্য কোনো রাষ্ট্রপ্রধানরা, যেটা ওনার সাথে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানাচ্ছে ইউনূস সাহেব নিউ ইয়র্কে প্রচুর হেনস্থার শিকার হবেন দেশ শাসনে নিদারুণ ব্যর্থতার জন্য, দেশের সর্বনাশ করার জন্য। এবং আমেরিকা শুধু নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ইতিমধ্যে জড়ো হয়েছে নিউ ইয়র্কে ইউনূসকে স্বাগত জানাবার জন্য। ফুলের মালা কিংবা ওই ফুলের বোকে নিয়ে নয়, পচা ডিম এবং পচা টমেটো ছুঁড়ে, ওটাই হচ্ছে ওদেশের নিয়ম। ওদেশের নিয়ম ওইভাবেই, তারা জুতো টুতো ছোড়ে না, পচা ডিম ছোড়ে প্যাকেট ভর্তি করে নিয়ে আসে, পচা ডিম পচা টমেটো যাকে পছন্দ নয় তার দিকে ছোড়ে। এবং এই ছোড়াটা এবার নাকি ভয়ঙ্কর রকমে বাড়বে ইউনূস সাহেবের দেশের ওপরে। বেশি নিরাপত্তা রক্ষী নেওয়ার কারণ নাকি ওই ডিম টমেটো থেকে তাকে বাঁচাবার জন্যে। আর কারণ যাই হোক, নিউ ইয়র্কের অন্য কারণ যাই হোক না কেন, নিউ ইয়র্কের মলে এখন ডিম এবং টমেটো পাওয়া যাচ্ছে না, নাকি এজন্যই সবাই বেশি করে কিনে ফ্রিজের বাইরে ফেলে রাখছে যাতে তাড়াতাড়ি পচে, কারণ না পচলে ঠিক জমে না ব্যাপারটা। অবশ্য শুধু নিরাপত্তা রক্ষীরাই যে ইউনূস সাহেবকে রক্ষা করবে তা নয়,
রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন ডিম টমেটো ভাগাভাগি করে নিজেদের নিতে পারেন, যাতে ইউনূস সাহেবের ভাগে কিছুটা কম ডিম পচা টমেটো পড়ে। ওই যে সেই কথাই আছে না কবিতায়, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো ডিম টমেটো ভাগ করার জন্য আরো 4 জন যাচ্ছে। কিন্তু এই নেতাদের কি শুধু এইটাই যাওয়ার সঙ্গে নেওয়ার কারণ? না, আরো একটা কারণ আছে। একটা নয়, আরো একাধিক কারণ আছে, আসছি সেই প্রসঙ্গে। কি কারণ? যাতে ওই দলগুলোর সমর্থকরা, ওই বিএনপি, জামাত, এনসিপিরও কিছু দু এক পেজ থাকতেই পারে, দেশেই নেই তো বিদেশে কি থাকবে। তো যাই হোক, তাদের নেতাকে বাঁচাতে যদি ওই দলগুলোর সমর্থকরা মাঠে নামে, তাহলে ইউনূস সাহেব আবার অনেকটা বেঁচে গেলেন। তারা প্রতিরোধ গড়ে তুললে ইউনূস সাহেবের দিকে ডিম কম আসবে, পচা ডিম। আর তারা বাঁচলে, মানে এই নেতারা বাঁচলে বাঁচবেন মিয়া ইউনূস। এই বুদ্ধির খবর ওই নেতারা যে পাননি তা নয়, তারাও কিন্তু মনে মনে চাইছেন যে ইউনূস কিঞ্চিত পালিশ হোক।